একসময় রাজাকার রাজাকার বলতেন, এখন দেখা গেল যে এই রাজাকার শব্দটাই পুরো জুলাই আন্দোলনের একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ওনারা আসলে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, নির্বাচনটা কোনো কারণে পিছিয়ে যায় কিনা। তো নির্বাচন পিছিয়ে যায় কিনা এই কারণে আপনি জুলাই সনদে স্বাক্ষর করছেন, তো তাহলে এটা কি একটা প্রতারণা করলেন না আপনি জাতির সাথে? তাহলে যারা বিচারকের আসনে বসে থাকে এরা হলে সবচেয়ে বেশি অবিচার করে, এবং এরা হচ্ছে টাকা পয়সার বিনিময়ে বাংলাদেশের প্রত্যেকটা মামলা ডিল করে। এটাকে অস্বীকার করতে পারবে বিচারকরা? পারবে না। আর আইনজীবীরা হচ্ছে মাঝখানে এই সকল অবিচারের ক্ষেত্রে মধ্যস্থতা করে। আপনি অতীত ইতিহাসে কোনোদিন দেখেন নাই যে লঞ্চে করে সবাই যাচ্ছে, সবাই হচ্ছে দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছে, ট্রেনে করে যাচ্ছে, ট্রেনের ছাদে যাচ্ছে, সবাই দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছে। তো এত একটা হাইপের পরেও দেখা যায় 12 তারিখ নির্বাচনের রেজাল্টটা কিন্তু ভিন্ন হয়ে গিয়েছে। তো এই শক্তিগুলোকে আইডেন্টিফাই করা এবং সেখানে জামাতকে একটা শক্তিশালী ভূমিকা অবশ্যই রাখতে হবে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন লিপিডের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান রোহাদি। আজ আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কয়েক মাস আগে তিনি ছাত্র শিবিরের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন এবং সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান, সাংগঠনিক শৃঙ্খলা এবং বর্তমান জাতীয় রাজনীতি নিয়ে আজ আমরা খোলামেলা আলোচনা করব তার সঙ্গে। জাহিদ ভাই, আপনাকে গ্রিন লিপে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে জানতে চাই যে সংগঠন থেকে বিদায় নিয়ে সময়টা কেমন কাটছে আপনার? আলহামদুলিল্লাহ, সময় কাটছে। তো খুব স্বাভাবিকভাবে যেহেতু ছাত্র শিবিরে দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়েছে, জীবনের একেবারে সেই কৈশোর বয়স থেকে এ পর্যন্ত ছাত্র শিবিরের সাথে এই সময়গুলো কেটেছে। তো স্বাভাবিকভাবে এখন নতুন একটা জীবন, নতুন অভিজ্ঞতা, একটা শিফটিং এর মধ্য দিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখানেও আল্লাহর ইচ্ছে ভালো কাটছে। নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করছেন, এটা কি সময়ের সাথে সাথে কীভাবে কাজে লাগাচ্ছে? জি, নেতৃত্বের অভিজ্ঞতা, আ এটা যেহেতু নতুন করেই নতুন জীবন শুরু হয়েছে। আসলে জীবনের তো অনেকগুলো দিক আছে। পারিবারিক দিক রয়েছে, প্রফেশনাল দিক রয়েছে, এরপরে আমাদের যেটা সংগঠন বা রাজনৈতিক দিক রয়েছে। তো যেখানে আসলে যতটুকু প্রযোজ্য, আ সে আলোকে আসলে নেতৃত্বের বিষয়গুলোকে কাজে লাগাতে হয়। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। ভালোই কাটছে। জি। আসলে 2024 জুলাইয়ের পর, জুলাইয়ের আগের যে রাজনীতিটা, এইটা আপনি আসলে এই যে পরিস্থিতিটা কীভাবে মূল্যায়ন করবেন? যে 24-এর আগে যে রাজনৈতিক পরিস্থিতি, এটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা। তো আমরা তো আসলে বর্তমান যে প্রজন্ম, বিশেষ করে জেন জি, তারা আসলে ছোটবেলা থেকেই এই আওয়ামী লীগের যে শাসন সেটা দেখে এসেছি। তো আমাদের মাথায় একটা ফ্রেম এস্টাবলিশ হয়েছে যে আওয়ামী লীগ মানেই হচ্ছে এখানে হত্যা, এরপরে ধর্ষণ, গুম, আয়নাঘর, বিরোধী কোনো মত থাকলে তাকে মেরে ফেলা। তো এই যে সংস্কৃতিটার মধ্য দিয়ে এসেছি, তো এটার একটা আ মানে মনস্তাত্ত্বিক আ আ মানে মনস্তাত্ত্বিক যে একটা ইমপ্যাক্ট, এটাই প্রজন্মের মধ্যে পড়েছে। এবং সবার মাঝে একটা আ মানে এই পরিস্থিতি কিভাবে উত্তরণ করা যায় অথবা এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো, এমন একটা আকাঙ্খা পুরো প্রজন্মের মাঝে ছিল। আমরা যদি একটু পিছনের দিকে যাই, যে ২০০৬ সালের ২৮শে অক্টোবর জানেন যে লগি বৈঠা দিয়ে পল্টনের এই রাস্তাগুলোতে মানুষ হত্যা করা হয়েছিল। তৎকালীন আওয়ামী লীগ এবং খুনি হাসিনা যিনি, তার নির্দেশেই। এবং শুধু এখানেই না, এই লাশগুলোর উপর নৃত্য করার মতো একটা বর্বরতা আমরা দেখেছি। একটা পৈশাচিক নৃত্য তারা করেছিল। এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, শুরুতেই হচ্ছে পিলখানা ট্র্যাজেডির মধ্য দিয়ে আমাদের দেশের সেনা অফিসারদেরকে হত্যা করল। পরবর্তীতে বিভিন্ন তদন্ত প্রতিবেদনে আমরা দেখেছি আসলে এখানে কাদের হাত ছিল এবং কোন উদ্দেশ্যে এই পিলখানা ট্র্যাজেডি সংগঠিত হয়েছিল। এরপরে আপনি জানেন যে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এবং শুধু হত্যাই না, এখানে সবচেয়ে নির্মমতা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী খুনি হাসিনা তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আলেম ওলামারা তাদেরকে আসলে কেউ গুলি করেনি, বরং তারা রং মেখে জামার মধ্যে অভিনয় করেছে। মানে এর চেয়ে নির্মম উপহাস আসলে কিছু হতে পারে না। এরপরে পুরো সময়টা আমরা দেখেছি সাংবাদিক সাগরণী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে বলা হয়েছে যে আমরা কারো বেডরুমের নিরাপত্তা দিব না। তো একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এ ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথা, এটা পুরো সাংবাদিক সমাজকে আহত করেছিল।
এরপরে আপনি আয়নাগরের বিষয়গুলো জানেন, গুম করে কিভাবে হত্যা করা হয়েছে। ইভেন ছাত্র শিবিরেরও আমাদের শত, শত ভাইদেরকে গুম করা হয়েছিল। কেউ হয়তো আদালতে ফিরে এসেছে খুবই আহত অবস্থায়। কারো অথবা লাশ আমরা খুঁজে পেয়েছিলাম। ইভেন জুলাই আগস্টের আয়নাগর মানে জুলাই আগস্টের পর যে আয়নাগর আবিষ্কার হলো, আমরা দেখেছি সে চিত্রগুলো। এখনো পর্যন্ত ছাত্র শিবিরের ৭ জন ভাই ফিরে আসেনি। তো এই যে একটা গুমোট পরিবেশ, এরপর যতগুলো একটি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে নিরাপদ সড়ক আন্দোলন, সেখানেও দেখেছি সরকার এবং তাদের যে দলীয় ক্যাডাররা রয়েছে, তারা হামলা চালিয়েছে, সেটাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এরপর কোটা সংস্কার আন্দোলনেও শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়ার বিভিন্ন আন্দোলন হয়েছিল, ব্যাট সংস্কার আন্দোলন হয়েছিল। দেখা গেছে যেখানেই আসলে কোনো গণতান্ত্রিক বা মানুষের মত প্রকাশের বিষয়টা এসেছে, সরকার সেখানে নির্যাতন, নিষ্পেষণ, তাদের হামলা, খুন এই ঘটনাগুলো ঘটিয়েছে। তো জুলাইয়ের টোটাল এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন সবাই দেখছে, আপনি জানেন যে যখন একটা গুমোট পরিবেশ বিরাজ করে, মনে হচ্ছে যেকোনো সময় একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হবে বা কিছু একটা জলোচ্ছ্বাস হয়তো সমুদ্রে তৈরি হবে। তো আসলে আমি এই জুলাইয়ের আগের পরিস্থিতিটাকে ঠিক এরকম একটা গুমোট পরিবেশ মনে করি এবং বৈষম্য বিরোধী আন্দোলন মধ্য দিয়ে পরবর্তীতে যেটা আলহামদুলিল্লাহ ফতেহ গণভবন এবং স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে এবং হাসিনা পালিয়ে গিয়েছে। আ এত ম্যাসাকার হলো আসলে এই যে বর্তমান সময়ে আমরা দেখতে পেলাম যে রাষ্ট্রপতি যিনি মানে পদত্যাগ করলেন, আসলে ইনাকে বিচার হওয়া উচিত। আপনি কি মনে করেন? হ্যাঁ, দেখুন আমি যদি এখানে প্রশ্ন রাখি যে টোটাল রাষ্ট্রীয় কাঠামো এবং রাষ্ট্রযন্ত্রকে শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা কাজে লাগিয়েছেন, তো তাদের প্রধান নায়ক কে? রাষ্ট্র যদি আপনি সাংবিধানিকভাবে অথবা কাঠামোগতভাবে বিশ্লেষণ করেন, তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী খুনি হাসিনা। তো তিনি তো পালিয়ে চলে গিয়েছেন। তাহলে 2nd পজিশনে রাষ্ট্রীয় জায়গা থেকে কে থাকবেন? অবশ্যই রাষ্ট্রপতি। আপনি তাকে তো এখানে বাইরে রাখার সুযোগ নেই। তো এখন আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে একটা বক্তব্যে বলেছেন যে রাষ্ট্রপতিকে ওনারা সাংবিধানিক অথবা পদমর্যাদার দিক থেকে মূল্যায়ন করেন। ব্যক্তিকে সেটা বিষয় না। তো তাহলে একই প্রশ্ন যদি আমরা রাখি এখন যে আপনার প্রধানমন্ত্রীকে মূল্যায়ন করতে কি সমস্যা? সেখানে কেন খুনি হাসিনাকে আপনার নাম ধরে বিশ্লেষণ করছেন? তো এই একই সূত্র ধরে তো প্রধানমন্ত্রীকে আপনাকে ছাড় দিতে হবে। তো এজন্য আমাদের দৃষ্টিকোণ থেকে তিনি কোনোভাবে এবং তার আগের যে বক্তব্যগুলো আপনি দেখেছেন এবং এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই যে জুলাই এবং আগস্টে ২০২৪ সালে যে হত্যাকাণ্ড হয়েছে, এখানে যে নারকীয় ধ্বংসযজ্ঞ হয়েছে, এটার জন্য রাষ্ট্রপতি কোনো একটা বক্তব্যে ন্যূনতম অনুশোচনা অথবা এটা যে ঠিক হয় নাই, এ ধরনের কোনো বক্তব্য আমরা দেখি নাই। এবং এখানে সবচেয়ে বড় আশঙ্কার একটা জায়গা হচ্ছে যে তিনি অসুস্থতার কথা বলেছেন। অথচ একটা সাক্ষাৎকারে আমরা শুনেছি অডিওটা যেটা এসেছে মিডিয়াতে। উনার কথার ভয়েস, টোন কোনটাই আসলে বলে না যে তিনি আসলে অসুস্থ। তো সব মিলে আসলে এখানে বিএনপির নিজস্ব কিছু পরিকল্পনার অংশ এটা আমি বলব তার এই পদত্যাগ। পাশাপাশি অবশ্যই আমরা এগুলো আগে থেকেও দাবি করেছি। এরপরে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকেও দাবি করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন থেকে বারবার দাবি করা হয়েছে এবং মাঠেও কর্মসূচি ছিল যে রাষ্ট্রপতিকে তার বিচারের মুখোমুখি করা। তো আমরা এটা সাধারণ মানুষের দাবি হিসেবে মনে করব যে উনাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং ওই সময় উনার কি ভূমিকা ছিল, উনি রাষ্ট্রপতির জায়গা থেকে হত্যাকাণ্ড বন্ধের জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আর না নিয়ে থাকলে অবশ্যই এখানে উনার কোনো সম্মতি বা মনসম্মতি ছিল। জি, ধন্যবাদ। আসলে জুলাইয়ের কথা বারে আসে। কারণ জুলাইয়ের কারণেই কিন্তু বাক স্বাধীনতা বলেন বা বিভিন্ন কার্যক্রম যারা স্বাধীনতা করতে পারছি। তো জুলাই আন্দোলনের সবচেয়ে কঠিন কোন দিন ছিল আপনাদের কাছে? বা এজ এ ছাত্র সংগঠনের তো আপনি নেতৃত্বে ছিলেন। জি, শুক্রিয়া। দেখুন এখানে আসলে ৩৬শে জুলাই আমরা বলছি। তো টোটাল জার্নিটাই খুবই ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল। একেক সময় নতুন, নতুন ডাইমেনশনাল চ্যালেঞ্জ সামনে এসেছে। তো এখানে কোনো একটা দিনকে নির্দিষ্ট করে বলাটা একটু ডিফিকাল্ট। আমি যদি একটু বিশ্লেষণ করি দেখুন যখন ১৫ই জুলাই ছাত্রলীগ শিক্ষার্থীদের হামলা চালালো। আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশে সব জায়গায় হামলা চালিয়েছে এবং আমাদের বোনেরা সহ সবাই নির্মমভাবে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। তো তখন আমরা এটার করণীয় কি? অর্থাৎ প্রত্যেকটা নতুন একটা চ্যালেঞ্জ এসেছে সে সময় ছাত্র শিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের নিয়ে না আমরা কি করণীয় ঠিক করেছিলাম, এ বিষয়টা গুরুত্বপূর্ণ। তো আমি যদি একটু সময় নিই, তো ওই সময় আমরা চিন্তা করেছি যে ছাত্রলীগ এভাবে হামলা চালিয়ে বারবার পার পেয়ে যাবে।
এটা আমরা আসলে মেনে নিতে পারি না। তো তখন আমরা আমাদের ঢাকার শাখাগুলোকে নিয়ে বসেছিলাম এবং তাদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্রলীগের হামলার একটা প্রতিক্রিয়া আমরা দেখাবো। তখন ঢাকা ইউনিভার্সিটিতে সেই বিকাল থেকে ঢাকার ইউনিভার্সিটির চারপাশে আমাদের ঢাকার সবগুলো শাখাকে একত্রিত করেছি। তো এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে সেখানে যারা আহত হয়েছিল, আমরা আহতদের চিকিৎসার জন্য একটা টিমকে পাঠিয়েছি। কিন্তু দেখা গেল সেখানেও ছাত্রলীগ গিয়ে হামলা চালিয়েছে। আহতদের উপর হামলা চালিয়েছে। যারা ট্রিটমেন্ট দিতে যাচ্ছে তাদের উপর হামলা চালিয়েছে। তো প্রশাসন এরপরে হচ্ছে সানখারপুলে হাজী সেলিম সহ পুরান ঢাকার একটা টিম, পুরো অস্ত্রশস্ত্র সহ যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা সেখানে এসেছিল। তো কোনোভাবেই আসলে ক্যাম্পাসে আমরা ইন করতে পারছিলাম না। তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাদের হাতে আত্মরক্ষার জন্য হয়তো কিছু স্ট্যাম্প ছিল অথবা লাঠি ছিল, তো এগুলো যেন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে হলগুলোতে মানে তারা কোনোভাবে দেয়ালের উপর দিয়ে ফেলে রেখে আসে। আরেকটা সিদ্ধান্ত নিয়েছিলাম তখন যেকোনো মূল্যে একটা সংবাদ সম্মেলন করা। তখন আপনি জানেন যে সেখানে যারা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সমন্বয়ক সহ এবং পরবর্তীতে মিডিয়াতে এসেছে ওই সংবাদ সম্মেলনের চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা সবাই হচ্ছে ছাত্র শিবিরের মহানগর এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্যাম্পাসের দায়িত্বশীলরা দাঁড়িয়েছিল। তো আমরা এই ২ টা সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে মূলত ছাত্রলীগকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের সেই স্ট্যাম্পগুলো যখন শিক্ষার্থীদের হাতে গেল এবং রাত থেকে একটা প্রতিরোধ শুরু হয়ে গেল। এবং আপনি জানেন যে ১৬ তারিখে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সবাইকে হল থেকে বের করে দেওয়ার যে একটা, তো এটা আমাদের একটা নতুন একটা জায়গা তৈরি করেছে যে না, যেহেতু এই রানিং ক্ষমতাসীন একটা ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে বের করা সম্ভব হয়েছে, তাহলে আমাদের জন্য সামনের দিনগুলো সম্ভাবনা। এরপর ১৬ তারিখটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। যেহেতু ঐদিন আবু সাঈদ রংপুরে, এরপরে চিটাগংয়ে আপনি জানেন ওয়াসিম, শান্ত সহ সারা দেশে ৬ জন শহীদ হয়েছে। তো একই সাথে এভাবে ৬ জনকে হত্যা করা নিঃসন্দেহে সরকার বা আমাদের জন্য এটা একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে যে আসলে এভাবে করে আসলে সে সবাইকে হত্যা করবে অথবা আমাদেরকে যেকোনো মূল্যে দমন করবে। তো বারবার এই যে দমন হওয়ার যে চিন্তা, অথবা আপনি দেখেছেন রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, অন্যান্য দল তারা প্রত্যেক ৫ বছর পর, পর একটা প্ল্যান করত। যে যখন নির্বাচন আসবে কিছু একটা ঘটে যাবে। কিন্তু দেখা গেল সেই ১৪ সাল, ১৮ সাল অথবা ২৪ সাল নির্বাচন বারবারই একটা স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেখানে আশাহত হতে হচ্ছে। তো এটাকে আমরা মনে করেছি যে এখন আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই আন্দোলনে আমরা শক্তি প্রয়োগ করব এবং যেকোনো মূল্যে এর মধ্য দিয়ে যেন একটা চূড়ান্ত রূপ যায়। তো তখন আপনি জানেন যে সরকার বলেছিল যে আমরা বসতে চাই অথবা সংলাপ। হ্যাঁ। তো তখন আমরা স্পষ্ট বলেছিলাম আসলে রক্তের উপর দিয়ে কোনো সংলাপ হবে না এবং আমাদের এই রক্তর যে মূল্য সেটা আমরা চূড়ান্ত মুক্তির মধ্যে দিয়ে করব। তো এরপরে ১৬ তারিখ ১৭ তারিখে একটা চ্যালেঞ্জ বিষয় আসলো যে সকল পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিল এবং জোর করে শিক্ষার্থীদেরকে হল ত্যাগ করতে বলল। তো তখন আমরা চিন্তা করলাম যে এখন কিভাবে হবে? যেহেতু পাবলিক ইউনিভার্সিটি থেকে আন্দোলন শুরু, এখানে যদি শিক্ষার্থীরা না থাকে তাহলে তো আন্দোলন খুব স্বাভাবিকভাবে স্তমিত হয়ে যাবে। তখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, এরপরে হচ্ছে আপনার স্কুল, কলেজ এই সেক্টরগুলো আপনি জানেন ছাত্র শিবিরের কেন্দ্রের প্রত্যেকটা আলাদা, আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। আমরা সেখানকার যারা সম্পাদক ছিল তাদেরকে দায়িত্ব দিয়ে এই প্রত্যেকটা বিভাগগুলোকে নিয়ে আলাদা বসা হয়েছিল কার করণীয় কি। তো তখন আপনি দেখেছেন যে ১৮ তারিখ তো প্রাইভেট ইউনিভার্সিটি একটা মানে সম্মিলিত তারা রাস্তায় নেমে এসেছিল। এবং সেদিনও প্রায় সারা দেশে ২৫ জনের শাহাদাতের ঘটনা ঘটেছে। তো সবকিছু মিলে প্রত্যেকটা দিনে এরপর শাটডাউন যখন হলো তখন আবার নতুন একটা চ্যালেঞ্জ। এখন কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছে না। কোথায় কি হচ্ছে না। তো আমরা আমাদের অফলাইন একটা সিস্টেম করেছিলাম। যে নির্দিষ্ট জায়গা থেকে দূরে গিয়ে কথা বলে তথ্যগুলো সরবরাহ করে অথবা কর্মসূচি কি জেনে আবার তিনি নিরাপদে আসবেন। তো এভাবে করে শাটডাউনের টাইমটা এগুলো আবার শাটডাউন যখন ওপেন হলো তখন একটা নতুন যে সবকিছু মনে হচ্ছে একটা স্তিমিত হয়ে গেছে। সব জায়গায় একটা আ মানি নীরব একটা মানে কান্নার শব্দ এরকম একটা বিষয় বিরাজ করছিল। তখন আমরা চিন্তা করলাম যে আবার কিভাবে করে আন্দোলনকে আগের জায়গায় নিয়ে যাবো। তখন আমাদের পলিসি ছিল যে আমরা একটা মানে ক্রম অনুসরণ করব এবং এটাকে একটা সফট কর্মসূচির থেকে আস্তে, আস্তে করে আমরা একটা হার্ড কর্মসূচির দিকে নিয়ে যাবো। তখন দেখেছেন যে রিমেম্বারিং আওয়ার হিরোজ, এরপরে মার্চ ফর জাস্টিস এভাবে করে এরপর হচ্ছে দেয়াল লিখন, প্রোফাইল লাল করে দেওয়া। তো এই যে ধারাবাহিকতার মধ্য দিয়ে আস্তে, আস্তে করে একটা হাইপ উঠতে লাগলো। এরপরে ছাত্র শিবির নিষিদ্ধের একটা ইস্যু আপনি জানেন যে হঠাৎ করে ছাত্র শিবিরকে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল এবং সরকারের কাছে এই তথ্যগুলো ছিল যে আসলে এই আন্দোলনের টোটাল পিছন থেকে মেকানিজম, পলিসি, সিদ্ধান্ত কারা নিচ্ছে
এবং ঢাকা জেলা দক্ষিণের আমাদের কিছু দায়িত্বশীল গ্রেপ্তার হয়েছিল। তাদের কাছে আমাদের টেলিগ্রাম গ্রুপের মেসেজগুলো সব ছিল। ঢাকা নিয়ে আমাদের কি প্ল্যান, সারা দেশ নিয়ে কি প্ল্যান, আমরা কিভাবে করে কর্মসূচিগুলো বাস্তবায়ন করি, শিক্ষার্থীদেরকে কিভাবে অ্যাকোমোডেট করি। তো এগুলো যখন মানে সরকারের কাছে স্পষ্ট হয়ে গেছে, তখন সরকার চিন্তা করলো যে এদেরকে মনে হয় নিষিদ্ধ করে দিলে আন্দোলন স্থগিত। তখন নিষিদ্ধ হয়ে গেল। খুব স্বাভাবিকভাবে তো আমরা ইমোশনাল হচ্ছিলাম। এরপরে তবে আমাদের ভিতরে সে সময় ৩ টে সিদ্ধান্ত ছিল যখন ছাত্র শিবির নিষিদ্ধ। প্রথমত হচ্ছে আমরা আমাদের যে ডকুমেন্টস গুলো যার মধ্য দিয়ে খুব সহজে ছাত্র শিবিরকে আইডেন্টিফাই করা যায়, এই ডকুমেন্টস গুলোকে হাইড করে ফেলবো অথবা নষ্ট করে ফেলবো। নাম্বার 2 হচ্ছে যে কোনো অবস্থায় কোনো দায়িত্বশীল কোনো জনশক্তি গ্রেপ্তার হওয়া যাবে না। এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। তো গ্রেপ্তার হওয়া যাবে না, এটা তার সিদ্ধান্তের বিষয় না। কেউ গ্রেপ্তার হয়। কিন্তু তিনি যেন সর্বোচ্চ সতর্কতা রেখে এবং গ্রেপ্তার এড়ানোটা উনার একটা মানে সাংগঠনিক সিদ্ধান্তের অংশ ছিল। তো এটা একটা বিষয় ছিল। আরেকটা ছিল যে আন্দোলনে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই আন্দোলনকে সফল করব এবং এজন্য নিজেদের একবারে সর্বোচ্চ অর্থাৎ যে স্যাক্রিফাইস এর উপর আর কোনো স্যাক্রিফাইস থাকে না। নিজের জীবনকে বিলিয়ে দেয়া শাহাদাতের তামান্না নিয়ে রাস্তায় মাঠে নামতে হবে। এই ৩ টা সিদ্ধান্ত মূলত নিষিদ্ধ হওয়ার পরে আমরা নিয়েছিলাম এবং আমাদের কাছে ওই সময় খুব আশান্বিত ছিলাম যে অতি সত্বর ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে ১ দফার যে বিষয়টা এসেছে, ৯ দফা থেকে ১ দফা। তো এটা নিয়েও আমরা কবে ঘোষণাটা হবে, এটা আলোচনাটা আমরা আসলে সেই জুলাইয়ের শেষ দিক থেকে অর্থাৎ শাটডাউন যখন ওপেন হয়েছে, ইন্টারনেটটা খুলে দিয়ে, তখন থেকে আমরা এই ১ দফার চিন্তাটা করে রেখেছিলাম এবং তবে এটা কবে ঘোষণা হবে এই জিনিসটা আমরা খুব সিক্রেট রেখেছিলাম। এটা এবং অল্প কয়েকজনের মাঝে আলাপ আলোচনাগুলো হচ্ছিল। তো তখন আপনারা জানেন যে আপনার ৩ তারিখের বিষয়টা। এখানে আবার মাঝখানে যেটা ঘটেছে যে ৬ জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে হারুন খাওয়া-দাওয়া করিয়ে এবং একটা পর্যায়ে তারা সংবাদ সম্মেলন করে বলেছিল যে আন্দোলন স্থগিত। তো এটা আবার আমাদেরকে একটা নতুন শঙ্কায় ফেলে দিয়েছে যে কারণ সাধারণ শিক্ষার্থীদের তারা তো আসলে শিবিরকে সবসময় ডিরেক্টলি মেসেজটা পায় না। কারণ আমাদের সিদ্ধান্ত পলিসিগুলো তাদের মাধ্যমে ঘোষণা যায়। এর মধ্য দিয়ে ছাত্রদের বড় একটা অংশ মেসেজগুলো পেত। তো এখন যেহেতু তারাই হচ্ছে আন্দোলনটাকে স্থগিত ঘোষণা করে, যেভাবে হোক বন্দুকের নলের মুখে হোক যেভাবে হোক। এটা আমাদের ভিতরে একটা শঙ্কা তৈরি করেছিল যে আসলে শিক্ষার্থীদের মধ্যে আবার হতাশা আসে কিনা। তো তখন আমরা আবার ইন্টারনালি আমাদের কার্যক্রম বাড়িয়ে দিলাম। এখানে বুস্ট আপ করলাম। বিশেষ করে আমাদের যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল পড়াশোনা করত, এদের অধিকাংশ তখন হলে থাকতে পারত না বা ঢাকায় যারা তারা গ্রামে চলে গিয়েছিল। তো তখন আমরা যেটা করেছি আমাদের প্রত্যেক জনশক্তির একটা তালিকা করেছি। ফর এক্সাম্পল ধরুন নীলফামারীতে বাড়ি কিন্তু তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, জগন্নাথে পড়েন, জাহাঙ্গীরনগর পড়েন, চিটাগাং ইউনিভার্সিটি এরকম একটা সংখ্যা আছে। তো আমরা এই নীলফামারী টোটাল সারা দেশের সব শিক্ষার্থীদের ছাত্র জনসংখ্যার তালিকাটা করে এটা নীলফামারী জেলা সভাপতির সাথে সমন্বয় করে দিয়েছিলাম। এভাবে করে প্রত্যেকটা জেলা সারা দেশে প্রত্যেকটা জায়গায়। তো তারা আবার তাদের স্থানীয় যারা রয়েছেন দায়িত্বশীল তাদের সাথে সমন্বয়। এই সমন্বয় টিমগুলো হচ্ছে ওই স্থানীয় যত স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে এবং যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সাধারণ শিক্ষার্থী, সামাজিক প্ল্যাটফর্ম আছে, তাদের সাথে সমন্বয় করে। এইজন্য আপনি দেখবেন যে অনেক শিক্ষার্থী তিনি পড়াশোনা করেন ঢাকায়, কিন্তু তিনি শহীদ হয়েছেন রংপুরে। অথবা তিনি পড়াশোনা করেন ঢাকায় কিন্তু শহীদ হয়েছেন তিনি লক্ষ্মীপুরে। মূলত এই জিনিসটা তখন আমরা এই পলিসিটা নিয়েছিলাম এবং যাতে করে কোনোভাবেই আন্দোলনটা একটা জায়গায় যদি স্থমিত হয়, অন্য জায়গায় যেন বিস্ফোরণটা ঘটে। তো এজন্য আপনি দেখবেন শুধু ঢাকায় নয় কিন্তু, ঢাকার বাইরে সিলেট একটা হটস্পট ছিল। এরপরে চিটাগং এ একটা বড় জায়গা ছিল। অর্থাৎ আসলে বলে শেষ করা যাবে না আরকি। আপনি দেখবেন যে প্রত্যেকটা জেলা, মহানগর, ইভেন উপজেলা লেভেল পর্যন্ত কিছু ক্ষেত্রে একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত আন্দোলনটা দাবানলের মতো জেগে উঠেছিল। তো ওই সময় আমরা এই পলিসিগুলো নিয়েছিলাম। আর ১ দফাটা ৩ তারিখে আপনি জানেন শহীদ মিনারের ঘোষণা এসেছে। তো ১ দফা ঘোষণার পরে আমাদের টার্গেট ছিল ৩ তারিখে আমরা গণভবনমুখী একটা যাত্রা করব। কারণ আমাদের সব ক্ষেত্রেই একটা চিন্তা আসতো যে আসলে সবকিছুর যে সেন্টার পয়েন্ট যেখান থেকে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয় সেই গণভবন যদি আমরা বিজয় করতে পারি তাহলে অটোমেটিক আসলে সারা দেশ বা সবকিছু আমাদের পক্ষে চলে আসবে। তো ৩ তারিখে আমরা সিদ্ধান্তটা বারবার পর্যালোচনা করিনি এইজন্য কারণ শহীদ মিনার থেকে যখন একযোগে সবাই গণভবনে যাবে, এখানে সরকারের এবং প্রশাসনের পক্ষ থেকে এবং আওয়ামী লীগ তাদের আক্রমণের যদি আসে, তাহলে এখানে ম্যাসাকারটা বা ক্ষতিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং একমুখী দিয়ে তারা ব্লক করে দিতে পারে। এজন্য আমরা চিন্তা করছি যে পুরো গণভবনের চতুর্পাশ থেকে একটা ডায়াগ্রাম হবে এবং চতুর্পাশ থেকে একযোগে যখন সবগুলো গ্রুপ মিনিমাম ৮-১০ টা গ্রুপ গণভবনে যাবে, এটা হচ্ছে সরকারের জন্য প্রশাসনের ট্যাকেল দেওয়াটা কঠিন হবে। তো সেটা আমরা ৪ তারিখে যখন দেখলাম যে সারা দেশে প্রচুর ম্যাসাকার হয়েছে। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ তারা হামলা চালিয়েছে। তো পরবর্তীতে আমরা ৬ তারিখের যে কর্মসূচি আপনারা জানেন যে তখন বৈষম্য বিরোধী যারা ছিল, নাহিদ, আসিফ সহ।
তারা হচ্ছে শ্রমিক সমাবেশ, নারী সমাবেশ এ জাতীয় বিভিন্ন সমাবেশের বিষয়টা এসে। তো তখন তাদের সাথে আমরা দফায়, দফায় বসেছি, কথা বলেছি। আমাদের সাদিক কায়েমি মধ্যস্থতার কাজটা করেছে। তো এই আলাপ আলোচনার পর আমরা ৪ তারিখ বিকাল বেলায় ঘোষণা এসেছে যে ৬ তারিখ নয় আগামীকাল হবে লং মার্চ টু ঢাকা যেটা ঘোষণা এসেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে ঢাকার আমাদের দায়িত্বশীলদেরকে পরে জামায়াতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটা সমন্বয় করি। প্রত্যেকটা স্পটকে ভাগ করা ছিল। কোন স্পটে কে দায়িত্ব পালন করবেন, কারা লজিস্টিক সাপোর্ট দিবেন। এরপরে হচ্ছে সেখানে অ্যা ওই আশপাশের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কোন প্রক্রিয়া অ্যাকোমোডেট করে সবাইকে নিয়ে আসা হবে, তাদের গ্রুপগুলোতে কিভাবে মেসেজ দেওয়া হবে। এগুলো খুব মানে সতর্কতার সাথে এবং সিক্রেটলি করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ তারই প্রেক্ষাপটে দেখেছেন যে ৫ তারিখ গণভবনের বিজয়। তারপরে যেহেতু দিন জিজ্ঞেস করেছেন, আসলে একটা দিনের চেয়ে একটা দিনকে গুরুত্ব কম বা বেশি বলা যাবে না। আর ৫ তারিখের অনুভূতিটা একটু অন্যরকম ছিল। যখন আমরা শুনেছি যে হাসিনা পালিয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবে তখন যে যেখানে ছিল আসলে আল্লাহর কাছে সিজদা লুটিয়ে পড়ছে। এবং অনেক শহীদ পরিবারের সাথে আমাদের দেখা হয়েছিল। শহীদ পরিবারেরও শঙ্কায় ছিল। তারা তাদের সন্তান হারিয়েছে। কিন্তু এ শঙ্কায় ছিল যে তারা বাংলাদেশে আসলে সুন্দরভাবে সারভাইভ করতে পারবে কিনা। এই হাসিনা যদি থাকে আসলে শহীদ পরিবারগুলোকে ভালোভাবে থাকতে দিত। এবং খুবই মানি আশঙ্কা এবং খুবই কষ্টের একটা কথা সেটা হচ্ছে আপনি জানেন যে হাসিনা যখন যেন শাটডাউন করলো তিনি টিবি ভবন দেখতে গিয়েছেন। সেখানে গিয়ে মায়া কান্না। এরপর মেট্রো রেল দেখতে গিয়ে সেখানে মায়া কান্না। ইভেন তিনি পঙ্গু হসপিটালে গিয়েছেন। সেখানেও রোগীদের সামনে মায়া কান্না দেখিয়েছেন। কিন্তু নির্মম বাস্তবতা হলো সেখানকার একজন ডাক্তার আমাদেরকে তথ্য দিয়েছেন। তিনি মিডিয়ার বাহিরে গিয়ে ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন যে, "নো ট্রিটমেন্ট, নো রিলিজ।" অর্থাৎ এদেরকে আপনারা কোনো ট্রিটমেন্ট দিবেন না এবং কোনো রিলিজ দিতে পারবেন না। এরা এখানে চিকিৎসাবিহীনভাবে যেন মারা যায় এবং খুবই কষ্টের একটা জায়গা হচ্ছে মানে যতজন শহীদ হয়েছে, আমার উপলব্ধি হচ্ছে এর মেক্সিমামে আসলে চিকিৎসা না পাওয়ার কারণে তাদেরকে শহীদ হতে হয়েছে। জাস্ট আল্লাহর ইচ্ছা। বাট যদি চিকিৎসাটা পেত এবং অসংখ্য জায়গায় আহতরা মানে তাদেরকে ফেলে রাখা হয়েছে, ট্রিটমেন্ট দেয় নাই। তো এই সবগুলি আসলে খুনি হাসিনার যে নির্মমতার চিহ্ন সেটা আমরা দেখেছি। তো ফাইনালি গণভবন বিজয়ের পরে সকলেই নিজ, নিজ জায়গায় এবং আপনারা দেখেছেন ভিডিওতে যারা গণভবনে গিয়েছিল সেখানে সবাই সেজদা মানে আল্লাহর কাছে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করছে, নামাজ পড়ছে। তো এজন্য সব মিলে আসলে প্রত্যেকটা ইস্যুই গুরুত্বপূর্ণ। যেন আসলে যে ছাত্র শিবির কাজ করতো বা করছে, এই যে পরিচয় গোপন রেখে কাজ করার কৌশলটা কেন নেওয়া হয়েছে? আচ্ছা। দেখুন পরিচয় গোপন বলতে ছাত্র শিবিরকে তো বিগত ১৫ বছর একটা হত্যাযজ্ঞ জায়গাতে ন্যারেটিভে দাঁড় করানো হয়েছে। ছাত্র শিবির আবরার ফাহাদের ঘটনা জানেন। তিনি ছাত্র শিবির এটা ডিরেক্টলি কোনো প্রুফ তাদের কাছে ছিল না। ডকুমেন্টস ছিল না। যে তিনি ছাত্র শিবির করতে পারেন। কেন? তাকে দেখেছে সে নামাজ পড়ে, সে অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট। সে সবার সাথে আসলে সময় নষ্ট করে না, সিগারেট খায় না বা হচ্ছে অন্যান্য যে অনৈতিক কাজগুলো আছে কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আবার সে সরকারের কোনো বিষয় হলে সেটা নিয়ে সমালোচনা করে। পার্শ্ববর্তী রাষ্ট্রে আপনি জানেন যে মূলত ওই নদী শাসন নিয়ে একটা পোস্ট দেওয়ার পরেই কিন্তু ওনাকে ডেকে নিয়ে আসা হয়েছিল এবং ছাত্রলীগের যে গ্রুপগুলো হয়েছে সেখানে দেখা হয়েছে যে এই সিকোয়েন্স এবং এই মানে বিষয়গুলোকে পর্যালোচনা করে যে এ শিবির করতে পারে। এজন্য তাকে মেরে ফেলতে হবে। এরপরে বিশ্বজিৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আপনি জানেন একজন দর্জি। তাকে মেরে ফেলা যায় শিবির সন্দেহ করে। তো শিবির সন্দেহ করে যেখানে মেরে ফেলাটাকে একেবারে একটা জায়েজীকরণ এবং এটা নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নাই, কোনো কিছু নাই। তো সেখানে আসলে আমাদের পরিচয়টা ক্যাম্পাসগুলোতে দেয়া এটা খুব ডিফিকাল্ট ছিল। তো একটি বিপ্লবী ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের পরিস্থিতিকে অবজার্ভ করে পরিস্থিতির আলোকে পলিসি গ্রহণ করতাম, পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিতাম। বাট ছাত্র শিবিরের সকল কার্যক্রম যেকোনো সময়ে মানে যেকোনো সময়ই ওপেন ছিল। বিশেষ করে আপনি যদি ছাত্রীর ওয়েবসাইটটা একটু ভিজিট করেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, দেখবেন যে সকল কার্যক্রমগুলোই বিগত ১৫ বছর না শুধু একবারে যখন থেকে আমাদের কার্যক্রম ওপেন সবগুলোই ওপেন আছে। বাট ক্যাম্পাস ভিত্তিক আলাদা, আলাদা কিছুটা পলিসি ছিল। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেটা হয়েছে এখানে তো আমরা বলেছি শুরুতেই কোনো দলীয় কোনো ব্যানার থাকবে না। এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল একটা নিরপেক্ষ ব্যানারে সকল দলমত। আপনি দেখুন আসলে এখানে যারা আমাদের সাথে আদর্শিক বিরোধিতা করে বিভিন্ন কারণে, তারাও কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছে। এক কাতারে এসে। তো আমাদের সবার উদ্দেশ্যটা ছিল যে আসলে এখানে জালিমের বিরুদ্ধে মাজলুমদের একটা আন্দোলন। তো আমাদের মেসেজ হচ্ছে সব মাজলুমরা আসেন এক কাতারে হই। আপনার পরিচয় কি শিবির, আপনার পরিচয় কি বাম, আপনার পরিচয় কি ছাত্রদল, এখন এটা মুখ্য বিষয় না।
তো এটা একটা বিষয় ছিল। আর এই পলিসির কারণেই আসলে সরকার অবশ্য বুঝতে পেরেছে যে আসলে জি। আন্দোলনের মূল মানি ইয়াটা কোথায় থেকে হচ্ছে, সেন্টার পয়েন্ট আসলে কি? এটা সরকার খুব ভালো করে বুঝেই তো যে সিদ্ধান্ত নিয়েছে। বাট আমরা আমাদের এই পলিসির কারণে মূলত সরকারকে কিছু ক্ষেত্রে বিভ্রান্ত করা এবং আন্দোলনটা সফল করাটা আমাদের জন্য সহজ হয়েছিল। আচ্ছা, এই যে প্রকাশ্য আসলো পরে, তো এই সিদ্ধান্তটা কিভাবে? প্রকাশ্যে ধরুন আমাদের কেন্দ্রীয় সংগঠন তো আমরা সবসময় প্রকাশ্যেই ছিলাম। আমি বললাম হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে ওইভাবে মিডিয়ার সামনে আসে নাই। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা যারা অন্যান্য দল করত তারা জানতো। যেমন সাদিক কায়েমকে এখন হয়তো বিভিন্ন বয়ানে বলছেন। কিন্তু যারা ওই সময় সাদিক কায়েমের সাথে সমন্বয় করতেন তারা সবাই জানতেন যে তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তারা নিজেরাও সেটাকে গোপন রাখতেন এবং কি কারণে গোপন রাখতেন তাদের কাছে এই মেসেজগুলো। ছাত্রদলের ভাইয়েরা কি আমাদেরকে চিনতেন না, জানতেন না? এখন তারা আমাদেরকে গুপ্ত একটা বয়ান ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে তাদের সাথে তো আমাদের এই বিগত ১৫ বছরে অসংখ্য বসা হয়েছে। তো তাদের সাথে ছবি তুলতে চাইলে তারা ছবি তুলতে চাইতেন না। গুপ্ত হওয়ার কারণ কি আসলে? মানে এটা কি আসলে এটা যাতে আপনাদের হেয় করার এটা নাকি? এটা হচ্ছে যে আসলে মানে রাজনীতিতে তো কিছু বয়ান লাগে। জি। যেমন আপনাকে যদি আমি ঘায়েল করতে হয়, কিছু না কিছু তো লাগবে। তো ছাত্র শিবির সম্পর্কে আসলে আপনি কি বলবেন? আমাদেরকে তো ছিনতাইকারী বলতে পারেন না। না। আমাদেরকে তো হচ্ছে ধরুন দর্শনকারী বলতে পারেন না। এরপর অনৈতিক কোনো ট্যাগ দিতে পারেন না। চাঁদাবাজ বলতে পারছেন না। তাহলে বলবেনটা কি? তো বলবেন হচ্ছে একসময় রাজাকার বলতেন। তো এখন দেখা গেল যে এই রাজাকার শব্দটাই পুরা জুলাই আন্দোলনের একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে কাজ করছে। এবং এখানে একটা বিদ্রোহ অর্থাৎ ওই ১ম বিদ্রোহটা বলে না যে বিস্ফোরণ এটা কিন্তু তুমি কে আমি কে রাজাকার শব্দ দিয়ে হয়েছে। তো টোটাল আন্দোলনটা এই যাত্রাপথেই কিন্তু সফল হয়েছিল। তো এখন রাজাকার তো আর বলতে পারে না। এরপরে কি বলবে ৭১, ৭১ দিয়েও দেখছে যে না আমাদের তো মানি জন্মই হচ্ছে অনেক পরে। তা ৭১ ইস্যু আমাদের সাথে কেন আসবে? তো তখন বলা হচ্ছে আপনারা চেতনায় রাজাকার। তো এইটাও মানুষ মানে নিচ্ছে না, শিক্ষার্থীরা নিচ্ছে না। তাহলে বলবেটা কি? তো বলবে হচ্ছে আমরা এতদিন যেহেতু ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে প্রকাশ্যে ব্যানারে কাজ করি নাই, এখন প্রকাশ্যে ব্যানারে কাজ করছি। এখন ওনাদের আসলে এটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তো একটা ট্যাগ দিতে হবে। এই ট্যাগিং গুলো আমি আপনাকে বলি, এই ট্যাগিং গুলো কিন্তু এক জায়গা থেকে হয় না। এই ট্যাগিং গুলো পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু মানে হাউস আছে। ওই হাউসগুলোতে এটা নিয়ে গবেষণা হয়। এরপর হচ্ছে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ মিডিয়া আছে। মিডিয়া হাউসগুলোতে এগুলো গবেষণা হয়। গবেষণা করে এরপরে সবাই মিলে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তগুলোর কার্ডগুলো হচ্ছে সবাইকে ধরিয়ে দেয়া হয়। যে তাদের সাথে বিরোধিতা আছে আপনার? ওকে বিরোধিতা করতে হলে এই শব্দটা ব্যবহার করুন। আপনি দেখেন যে ছাত্রদল শুধুমাত্র বলে তা না। এটা বিএনপিও বলে, ছাত্রদলও বলে, বামরাও বলে। এরপরে আপনি দেখবেন যে মিডিয়া হাউসগুলোতে যখন আপনি যাবেন সেখানেও একই কথা বলে। এরপর পার্শ্ববর্তী রাষ্ট্র দেখবেন যে সেখানে তার মানে হচ্ছে তারা খুব সুকৌশলে পরিকল্পিতভাবে এই প্রোপাগান্ডা গুলোর যে ন্যারেটিভ এটা দাঁড় করায় এবং একযোগে সেটাকে মানে তারা মানে এটাকে এপ্লাই করে। তো আসলে মজার বিষয় হচ্ছে শিক্ষার্থীরা এগুলো নিয়ে হাসে আরকি। জি। ঠিক আছে? তো দিন শেষে আসলে এইসব বিষয়গুলোর সাথে বাস্তবতার মিল নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পাসে তো এখন শিক্ষার্থীরা আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি এবং ছাত্র সংসদ নির্বাচন সেটা প্রমাণ করেছে। আসলে এই প্রোপাগান্ডা গুলোর কোনো ভিত্তি নেই। এগুলো মিথ্যা এবং বাস্তবতার সাথে এটা অনেক দূরে অবস্থান করছে। আচ্ছা ভাইয়া, জুলাই আন্দোলন এমন কোনো ঘটনা আছে যা এখনো অজানা মানুষের বা ইতিহাসের জন্য আসলেই খুবই গুরুত্বপূর্ণ? এখনো জানে দেখুন না। জুলাই আন্দোলনটা তো একেকজন একেকটা ভিউ থেকে জি। দেখেছে। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা একটা জায়গা থেকে দেখেছি। এরপরে হচ্ছে বিএনপি, জামাত তারা তাদের জায়গা থেকে দেখেছে। শিক্ষার্থীরা একটা জায়গা থেকে দেখেছে। সেই গ্রাম অঞ্চলের প্রত্যন্ত মানুষ তিনি একটা জায়গা থেকে হুম। দেখেছে। এরপরে হচ্ছে আপনার যারা আ মানে বিভিন্ন শ্রেণী পেশা, মাদ্রাসা, শিক্ষক, সাংবাদিক তো প্রত্যেকে যার নিজস্ব একটা লেন্স থেকে কিন্তু জুলাই আন্দোলনটাকে দেখে। তো আমরা সবার দেখাটাকেই সম্মান করি। তো এই জায়গায় যে আসলে কোনটা প্রকাশিত হয়েছে, কোনটা প্রকাশিত হয়নি। তো এই জায়গাতে সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো যে মানে ক্রেডিট নিয়ে যে পলিটিক্সটা, এটা যেন না হয়। যে অতিরিক্ত কোনো কিছু যে আমি যেমন এখানে যেটা আমরা দেখেছি যে জুলাইয়ের পরে কেউ মাস্টারমাইন্ড হয়েছেন। তো হ্যাঁ। এটা আসলে অ্যাবসোলিউট না। এরপরে হচ্ছে কেউ প্রধান একটা জায়গা দখল করে নিচ্ছেন, প্রধান নায়কের জায়গা দখল করে নিচ্ছেন। তো এগুলো আসলে কোনো মানে লজিক্যাল গ্রাউন্ড না। এখানে সবার ভূমিকা ছিল
এবং শহীদদের ভূমিকাটাই তো সবচেয়ে বেশি, কারণ তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে। জি এবং শহীদ পরিবারটাকে যতদিন তারা বেঁচে থাকবেন এই দুনিয়াতে, তারা কিন্তু তাদের সন্তান হারানোর সেই কষ্টটা মানবীয় জায়গা থেকে ফিল করে যাবেন। তো তাদের স্যাক্রিফাইসকে তো আপনি ধরুন আমার বা অন্যদের সাথে মিলাতে পারবেন না। তো এখানে সবাই যার, যার জায়গা থেকে ভূমিকা রেখেছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আন্দোলন ইতিহাসটা একটা নির্মোহ জায়গা থেকে সারা দেশের চিত্রটা উঠে আসা দরকার। এবং যেটা যেমন ধরুন সিলেটে আসলে আন্দোলন হয়তো হয়েছে আমরা জানি। কিন্তু সিলেটের আন্দোলনের একেবারে কোর জায়গাগুলো, সেখানকার ছাত্রদের অবস্থানগুলো, এটা কিন্তু ওইভাবে আলাপ আলোচনায় খুব বেশি আসে না। আমরা ঘুরে ফিরে হচ্ছে ওই যে ৯ দফা, ১ দফা, এরপরে হচ্ছে যে মানে অল্প কিছু জিনিসের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছি। তো আমার এখানে যে এই জিনিসগুলো উঠে আসা দরকার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, মিডিয়ার কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশে একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকে যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল, তাদের একেবারে কোর ইতিহাসগুলো যেন সামনে উঠে আসে। এটা আমি চাই। জি। আচ্ছা, জুলাই সংক্রান্ত বিচার প্রক্রিয়া নিয়ে আপনার মনে কি? বিচার প্রক্রিয়া নিয়ে প্রথমত আমি বলব যে ইন্টারিম গভর্নমেন্ট তারা যেহেতু তারা তো আসলে কোনো সাংবিধানিক নীতিমালা বা এটা রক্ষা করে বা এটা শৃঙ্খলা রক্ষা করে ক্ষমতায় আসে নাই। তারা একটা বিপ্লবের পরেই কিন্তু ক্ষমতায় এসেছে। তো সে জায়গায় বিপ্লবের মানসিকতা নিয়ে একটা কাজকে যে গতিতে অগ্রসর করা দরকার ছিল, আমরা সে জায়গাটা ঘাটতি লক্ষ্য করেছি। তারা প্রচলিত ধারার মধ্যেই ঘুরপাক খেয়েছেন। অর্থাৎ এখানে সবগুলো এভিডেন্স কিন্তু আমাদের কাছে চাক্ষুষ প্রমাণিত। হাসিনার নির্দেশনা, এরপরে হচ্ছে তার মন্ত্রিপরিষদের কারা কিভাবে করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, প্রশাসনের কারা গুলি করেছে, গুলির চিত্রগুলো, ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আছে। তো সে জায়গায় আসলে এখানে ধীরগতিটাকে আমি একটা প্রধান বিষয় হিসেবে নিয়ে আসবো। সেকেন্ড হচ্ছে যারা বর্তমান ক্ষমতাশীল বিএনপি, আমি একবারে নাম ধরে বলতে চাই, তাদের অনেক নেতাকর্মীরা আছে যারা আওয়ামী লীগের এই হত্যাকারী খুনিদের সাথে যোগ সাজস করে তাদের মামলা বাণিজ্য করেছে এবং অনেক আইনজীবী রয়েছে মামলা বাণিজ্য করে তাদেরকে কোনো না কোনো মামলা যে আমরা যত জানা আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থার বাস্তবতাটা কি। এখানে আমরা যতই বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, যারা বিচারকের আসনে বসে থাকে এরা হলে সবচেয়ে বেশি অবিচার করে এবং এরা হচ্ছে টাকা পয়সার বিনিময়ে বাংলাদেশের প্রত্যেকটা মামলা ডিল করে। এটাকে অস্বীকার করতে পারবে বিচারকরা? পারবে না। আর আইনজীবীরা হচ্ছে মাঝখানে এই সকল অবিচারের ক্ষেত্রে মধ্যস্থতা করে এবং আপনার কাছে টাকা আছে, আপনি একটা অন্যায় করার পরেও বাংলাদেশে পার পেয়ে যাবেন। খুব ইজিলি পার পেয়ে যাবেন। হয়তো যেগুলো মিডিয়াতে এসে খুব বেশি ভাইরাল হয়, সেটা একটু প্রসেসের মধ্য দিয়ে এটাকে পরবর্তীতে হাইড করে তাদেরকেও ছাড় দেওয়া। জাস্ট আপনার টাকা থাকলে বাংলাদেশ সব বিচার আপনার হাতে। তো সে জায়গা থেকে আমরা দেখেছি যে এই মামলা বাণিজ্য হয়েছে এই বিচারগুলো নিয়ে। এরপরে হচ্ছে আ আপনার যারা শহীদ পরিবার রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। অনেক জায়গা থেকে যে মামলা উঠাইতে হবে অথবা তোমরা যদি এটা না করো তাদেরকেও টাকা পয়সার অফার করা হয়েছে। বিভিন্ন আমরা শহীদ পরিবার কাছে জেনেছি। সব প্রক্রিয়ার মধ্য দিয়ে ইন্টারিম এবং বর্তমান যারা ক্ষমতায়, তারা যদি একটু নিজেদের জায়গা থেকে বিবেকবোধকে প্রশ্ন করে, তারা এখন কিভাবে ক্ষমতায় আসলো? এখন তো হাসিনের ক্ষমতা থাকার কথা ছিল। তো তারা যে রক্তের উপরে যাদের জীবনের বিনিময়ে তারা ক্ষমতায় এসেছে, তো তাদের কাছে যদি তাদের বিবেকবোধের বা দায়বোধের জায়গা না থাকে, তাহলে মনে করবেন এই অভিশাপ অবশ্যই তাদেরকে লাগবে। এবং শহীদ পরিবার কষ্টের সাথে বলে যে, "আমরা আমাদের বিচার তো এখনো পাইনি।" এবং বিচারটা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তারা ন্যায় বিচার পাবে কিনা এটা তারা সন্দেহ প্রকাশ করে। তো এজন্য আমার কাছে মনে হয় যে তারা অবশ্যই এখানে সিরিয়াসলি দেখা উচিত। আর যদি না দেখে তাহলে অবশ্যই অ্যা ছাত্র সমাজ এবং তাদেরকে বাধ্য করবে। আচ্ছা, অনেকে তো বলে থাকেন যে বিরোধী দল যদি চায় তাদের মানে সুদৃষ্টি হয়, তারা কিন্তু চাপ দিয়ে এই জুলাইয়ের যে বিচার প্রক্রিয়াটা আরও গতি সম্পন্ন করতে পারে। এ বিষয়ে কি আপনি একমত? হ্যাঁ, বিরোধী দল তো আমরা দেখছি উনারা সংসদে গঠনমূলক আলোচনা করছেন এবং যৌক্তিকভাবে প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। তবে পাবলিক পার্সপেক্টিভ যেটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়, পাবলিক বলতে চাচ্ছেন যে বাংলাদেশের কালচারে আসলে এই কুসুম, কুসুম বা নরম বিরোধিতা দিয়ে আদায় করাটা একটু কঠিন। যেটা পাবলিক পার্সপেক্টিভ বা একটা পারসেপশনটা দেখছি। তো সে জায়গা থেকে হয়তো বাংলাদেশের কালচারের সাথে মিল রেখে গঠনমূলক সমালোচনা অথবা লজিক্যাল যে মানি বিরোধিতা এটার পাশাপাশি আপনাকে চাপ প্রয়োগের দিকে তো আমরা দেখছি যে জামাত ইতিমধ্যে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করেছে। আমির জামাত শহরের সিলেট সমাবেশে বলেছেন যে আপনারা প্রস্তুত থাকুন। যদি সরকারকে আমরা সরকারের যে দাবি উত্থাপন করেছি বিচার, জুলাই সনদ সহ সার্বিক বিষয়গুলো। তো তারা যদি এটাকে মেনে না নেয় অথবা এক্ষেত্রে যদি তারা শিথিলতা, দুর্বলতা প্রদর্শন করে, তাহলে আমরা সেটা রাজপথেই আদায় করে নিব। তো আশা করি সেদিকে যাবে জামাত। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। আর আমরা কিন্তু দেখেছি যে শিবির ছাত্র সংসদগুলোই খুব সুন্দরভাবে নিয়োগ করে বিজয় অর্জন করেছে।
তো এই বিজয়ের পর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে বলে মনে করেন আপনি? প্রথমত বলব যে প্রত্যাশার তো আসলে শেষ নেই। মানুষের এক্সপেকটেশনটা সবসময় অনেক হাই থাকে। তো এখন যারা নির্বাচিত হয়েছে আপনি দেখুন যে সর্বশেষ যে নির্বাচনগুলো ওই সময় এদের অধিকাংশের জন্মই হয় নাই। তো তার মানে হচ্ছে ছাত্র সংসদের যে একটা ধারাবাহিকতা থাকা দরকার ছিল, এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আসলে আপনার প্রত্যাশা প্রাপ্তি অথবা কম্পারিজন এটাকে এনালাইসিস করাটা সহজ হয়। যেহেতু বিগত প্রায় ৩০ বছর ৩৫ বছর অনেক ইউনিভার্সিটিতে নির্বাচন হয় না। তো আমাদের সামনে তো আসলে কোনো মডেল নাই। তো আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের অধিকাংশ মানে প্যানেলগুলোতেই একটা বড় বিজয় এসেছে এবং সবগুলো ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ পোস্ট সহ মেক্সিমাম পোস্টগুলো ছাত্র শিবির অর্জন করেছে। তো কিছুটা গুণগত পরিবর্তন তো কালচারালি হয়েছে। ক্যাম্পাসগুলোতে আগের যে একটা ফ্যাসিবাদী আচরণ ছিল জি। অথবা হচ্ছে হল দখল অথবা হচ্ছে শিক্ষার্থীদেরকে নির্যাতন, ক্ষমতার অপব্যবহার, আলহামদুলিল্লাহ এই কাজগুলো বন্ধ হয়েছে। তো অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে আপনি দেখেছেন যে ডাকসুতে আলহামদুলিল্লাহ আমাদের যারা বিজয়ী হয়েছেন অনেকগুলো কাজ করছেন এবং অনেক গুণগত আমাদের শিক্ষার্থীদের কাছে মাঝখানে তারা একটা অনলাইন সার্ভে করেছিল। তো সেখানে আমরা যতটুকু দেখেছি এভারেজে 70 থেকে 80% শিক্ষার্থী সন্তুষ্ট কাজের উপরে। তো আলহামদুলিল্লাহ এটা বলা চলে যে শিক্ষার্থীদের একটা সন্তুষ্টির জায়গা তৈরি হয়েছে। আরেকটা বড় বিষয় হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে তারা অনেকগুলো প্রজেক্ট আটকে দিচ্ছে। তো এটা আমাদের জন্য খুব নোংরা সংস্কৃতি যে আসলে কেউ একজন কাজ করছে, তিনি যদি আমার প্রতিপক্ষ হয় তাহলে ক্রেডিট তো উনার দিকে চলে যায়। কিন্তু এজন্য আমার কাজ থামিয়ে দিতে হবে। তো এর চেয়ে আসলে নোংরা মানসিকতা আর কিছু হতে পারে না। যেটা ইতিমধ্যে আপনি জেনেছেন যে বিশ্ববিদ্যালয় মসজিদে এসি সংক্রান্ত একটা বিষয়, একটা হল নির্মাণের বিষয় রয়েছে, জিমনেসিয়াম মানে এগুলো সবগুলো বাজেট ওকে, সবকিছু ওকে, বাজেট, ফান্ড ম্যানেজ সবকিছু ওকে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে এগুলোকে প্রজেক্টগুলোকে আটকে রাখছে। বিভিন্ন হচ্ছে মানে হাইকোর্ট দেখানো বিভিন্ন মাধ্যমে ফাইলগুলোকে তারা মানে ধীরগতি করে দিচ্ছে। এটা আমাদের জন্য আসলে প্রত্যাশিত। সে জায়গায় আমি মনে করি যে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। হয়তো ডাকসুর সাথে আবার আপনি চাকসুর-রাকসুর কিছুটা ঘাটতি রয়েছে। স্বাভাবিকভাবে ডাকসুতে তো ফান্ডিং এর ক্ষেত্রে তাদের জন্য ইজি হয়। তাদের অ্যালামনাই অনেকে শক্তিশালী। এরপর হচ্ছে সারা দেশের ফোকাসটা এখানে বিজনেসম্যান যারা আছে তাদের ফোকাসটা। সেটা আবার ধরুন জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমরা যেটা বাস্তবে দেখেছি ওইভাবে হচ্ছে না। চিটাং এর ক্ষেত্রে এটা হচ্ছে না। তো আমাদের নীতিমালা ছিল যে সবাই নিজ, নিজ জায়গা থেকে অ্যালামনাই এবং যারা বাংলাদেশে মোটামুটি সৎভাবে বিজনেস করে তাদের কাছ থেকে ফান্ডিং নিয়ে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেন কাজগুলো করে। আচ্ছা ভাই, ভবিষ্যতে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ছাত্র রাজনীতির একটা আ ভালো মডেল তো আমরা জুলাই পরবর্তী দেখছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা সেটা উপলব্ধি করেছে। কারণ তারা এতদিন জানতো ছাত্র রাজনীতি মানে হচ্ছে হল দখল, এরপর ভাই পলিটিক্স, ফাও খাওয়া। তো আলহামদুলিল্লাহ এটা এখন অনেকটা কেটে গিয়েছে। জোর করে কর্মসূচিতে নিয়ে যাওয়া সেটা এখন আর হচ্ছে না। তো আপনি যদি ইন্টারন্যাশনালি একটু দেখেন যে ছাত্র রাজনীতি বলতে সেখানে আসলে মেক্সিমাম হচ্ছে পলিসি মেকিং এবং ভবিষ্যতে লিডারশিপ তৈরি করা। এটাকে তারা গুরুত্ব দিয়ে থাকে। তো এই কথাগুলো আমরা ৫ই আগস্টের পরে বারবার বলেছি। তো আমরা আশা করব যে আলহামদুলিল্লাহ যে একটা ১০০% হয়তো পরিবর্তন হয়নি। কিন্তু যে একটা গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং ছাত্র শিবির এখানে আলহামদুলিল্লাহ একটা বড় ভূমিকা রাখছে। এবং এইজন্যই শিবিরের প্রতি শিক্ষার্থীর একটা আস্থা তৈরি হয়েছে। জি। তো আমরা আশা করব আগামী দিনেও এই গঠনমূলক রাজনীতি, ছাত্রদের কল্যাণের রাজনীতি, এরপরে হচ্ছে আপনার ভবিষ্যৎ নেতৃত্বটা সৎ, দক্ষ এবং দেশ হয়ে গড়ে উঠে এই রাজনীতি আমরা চাই। আচ্ছা, আচ্ছা। জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতির রূপরেখা কেমন হওয়া উচিত ছিল আপনার? অর্থনৈতিক রূপরেখা তো বিগত সময়ে দুর্নীতির একটা অর্থনীতি ছিল। জি। বিএনপি যখন ক্ষমতা ছিল, আমরা ছোট ছিলাম তখন শুনতাম যে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশ দুর্নীতিতে ফার্স্ট হয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হচ্ছে বেগমপাড়া, কানাডাতে সব সম্পদ চলে যায়। সেখানে গিয়ে হচ্ছে তারা বড়, বড় অট্টালিকা তৈরি করে। তো এটা এইভাবে আমরা দেখে এসেছি আরকি বিগত সময়গুলোতে। তো আসলে দেখুন যেকোনো রাজনীতির পট পরিবর্তনের যে আউটপুটটা এটা আসলে অর্থনীতি সমৃদ্ধির মধ্য দিয়ে হয়। অর্থনৈতিকভাবে যদি আপনি বিপ্লব করতে পারেন না পারেন, সমৃদ্ধি অর্জন করতে না পারেন, তাহলে রাজনৈতিক পরিবর্তনগুলো আসলে টেকসই হয় না। এবং মানুষের আগ্রহের জায়গাটা ঠিক থাকবে না। কারণ আমার যদি অর্থনীতি ঠিক না থাকে, তাহলে আসলে রাজনৈতিক এই বয়ানগুলো আমার কাছে একটা পর্যায়ে একটা মানে অসারতার মতো মনে হবে। তো এই জায়গা থেকে বর্তমানে আমরা তো দেখছি যে নতুন যে বাজেট হলো, এখানেও খুব বেশি যে আহামরি কোনো পরিবর্তন গতানুগতিক একটা বাজেট তারা করেছে। এরপরে ব্যাংকিং সেক্টরগুলোকে একটু দলীয়করণ করার একটা প্রবণতা আমরা দেখছি। যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
যিনি ইন্টারিমের সময় ছিলেন, বেশ কিছু পরিবর্তন, ভালো, ভালো উদ্যোগ তিনি নিয়েছেন। এসে হচ্ছে ওনাকে সরিয়ে ওনাদের দলীয় একজন লোককে নিয়ে দেয়া হলো। ইসলামী ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ যেটা পুরো বিশ্বে মানে একটা অবস্থান তৈরি করতে পেরেছে। অথচ সেই ইসলামী ব্যাংকে আপনি একেবারে ধ্বংস করে দেওয়ার যত আয়োজন, সেটাকে মানে জামাতের কেউ এখানে থাকবে কেন? থাকতে পারবে না। তো এই যে চিন্তাগুলো, এটা আসলে আমি মনে করি না ভালো কোনো উদ্যোগ। তো তবে আশা করব যে অর্থনীতির জন্য বিশেষ করে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা, নতুন উদ্যোক্তা তৈরি করা, এরপরে হচ্ছে মানে প্র্যাকটিক্যাল মানে শিক্ষা ব্যবস্থাটাকে বেশি জোর দেওয়া। তো আশা করি এর মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু পাবো। আচ্ছা, আমরা তো জেনে থাকি যে আমরা পার্শ্ববর্তী দেশের সংস্কৃতিতে বেশ অনুকরণ করে থাকি। তো আসলে আমাদের দেশের সংস্কৃতির অঙ্গনে কি পরিবর্তন মানে জরুরি বলে মনে করেন আপনি? সাংস্কৃতিক অঙ্গনে তো আমরা সবসময় মানে অনুসরণ, অনুকরণের মধ্য দিয়ে এসেছি। আমাদের আসলে নিজস্ব সাংস্কৃতিক বয়ান আমরা কোনো এস্টাবলিশ করতে পারিনি। তো এখানে সবচেয়ে বড় যে গ্যাপটা আমার অবজারভেশনে, দেখুন আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে ৪ টি মূলনীতির কথা বলা হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ। আপনি যদি একটু মানে নিরপেক্ষ জায়গা থেকে এনালাইসিস করেন, এগুলো একটা, একটা কন্ট্রাডিক্টরি। আপনি দেখুন ধর্মনিরপেক্ষতা আবার জাতীয়তাবাদ যায় না। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র একটা বিপরীতমুখী অবস্থান। সমাজতন্ত্র, গণতন্ত্র তো ঐতিহাসিকভাবে পৃথিবীতে তারা একটা দ্বন্দ্ব মানে কনফ্লিক্ট এর মধ্য দিয়ে আছে। সেটা অর্থনৈতিক দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সব দিক থেকে একটা ঐতিহাসিক কনফ্লিক্ট কিন্তু সমাজতন্ত্র, গণতন্ত্র করে আসছে। তা আপনি সবগুলো এনে এক জায়গায় বসান। তা আপনার রাষ্ট্রের আসলে জাতীয় আদর্শটা কি? তা আমাদের জাতীয় আদর্শ আত্মপরিচয়টা আমরা ঠিক করতে পারি না। আওয়ামী লীগ আসলে তারা একদিকে নিয়ে যায়, বিএনপি আসলে তারা একদিকে নিয়ে যায়। এরপর ইসলামিক দলগুলো তারা তো কোনো দিকে নিয়ে যেতে পারে না, কিন্তু তারা একটা বয়ান দেয়। বামরা তো তাদের মতো করে বয়ান দিয়ে যাচ্ছে। তো দিন শেষে আসলে এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। যেন সাংস্কৃতিক আত্মপরিচয়টা ঠিক করা দরকার। তাহলে এই যে অনুকরণ অথবা যে পশ্চিমা সংস্কৃতি বা কলকাতা সংস্কৃতি, এটা থেকে বের হয়ে এসে আমাদের আত্মপরিচয়, সংস্কৃতিটা এস্টাবলিশ করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়ে। তা আলহামদুলিল্লাহ আমাদের হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চ এটা নিয়ে বেশ কাজ করেছে এবং তিনি আমাদের আসলে এখানকার যে মানে জাতিসত্তার যে মূল পরিচয়, এগুলো নিয়ে উনি অনেক কাজ করেছে। তো আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে এবং প্রত্যেকটা সামাজিক সাইড থেকে, রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে যদি কাজ করতে পারি, একটা ইউনিক সাংস্কৃতিক আত্মপরিচয় আমাদের বেশ প্রয়োজন। আচ্ছা, এই যে রাজনৈতিক সংস্কারের দিক থেকে এখনো কোন বিষয়গুলো আসলে অসম্পূর্ণ মনে হয় আপনার কাছে? বা এটা কোনো জাতীয় পর্যায়ে কোনো রোডম্যাপ সুস্পষ্ট কোনো রোডম্যাপ আছে কি? রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে ইন্টারিম ওনারা বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছিল। তো আসলে এই সবগুলো সংস্কার প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার হতো, তাহলে এর সামষ্টিক একটা আউটপুট আসলে রাজনৈতিক সংস্কারে আমরা পেতাম। তো আমরা তো সেই আগের মধ্যেই সবকিছু দেখছি যে ক্ষমতায় বা চেয়ারে বসলে আসলে হুঁশ থাকে না। অথবা হচ্ছে যে মানি যাচ্ছে তাই মন্তব্য করা, যেটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে দেখছি, বিএনপির অনেক মন্ত্রীদের ক্ষেত্রে দেখছি। এবং তারা সংস্কার কমিশনে যেটা করেছেন যে অনেকগুলো ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং প্রত্যেকটা যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে আসলে এগুলো রাষ্ট্রের প্রয়োজন, কিন্তু তাদের দলের প্রয়োজন না। দলের স্বার্থ সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো তাহলে আপনার দলের স্বার্থ প্রশ্নবিদ্ধের জায়গাকে যখন দেশের উপরে স্থান দিয়ে দেন, দেশের স্বার্থের উপরে স্থান দিয়ে দেন, তো তখন আসলে আপনাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে। এবং আপনারা আসলে ওই আওয়ামী লীগ কাঠামোর মধ্যে বিগত সময়ে মানে জাস্ট ক্ষমতার পালা বদল করে চলেছেন। এখন ঠিক একই জিনিসটাই চাচ্ছেন। এটা আপনাদের কথা, কাজ সবকিছুতে প্রমাণিত। এবং আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ওনারা আসলে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, নির্বাচনটা কোনো কারণে পিছিয়ে যায় কিনা। তো নির্বাচন পিছিয়ে যায় কিনা এই কারণে আপনি জুলাই সনদে স্বাক্ষর করছেন। তো তাহলে এটা কি একটা প্রতারণা করলেন না আপনি জাতির সাথে? তো এটা তখনই বলতেন, তখনই মানুষকে উপস্থাপন যে আমরা দ্রুত নির্বাচন চাই, এই স্বার্থে আমরা স্বাক্ষর করতেছি। কিন্তু এখন কেন সেটা প্রকাশ? তার মানে হচ্ছে আসলে রাজনৈতিক সংস্কারটা এই সরকার বা এই যেটা মানে প্রথাগত দলগুলো আসলে চায় না। তো আমাদের জুলাই মূল স্পিরিটটা হচ্ছে এখানে একটা আমূল পরিবর্তন হতে হবে এবং সেদিকে যেতে হবে। আজ না হোক কাল যেতে হবে। এটা বাধ্য করবে ইনশাআল্লাহ। আচ্ছা, গণমাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত করতে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা, গণমাধ্যম তো দেখে আসে যে হ্যাঁ, গণমাধ্যম তো ফ্যাসিবাদের মূল একটা চালিকা শক্তি হিসেবে কাজ করছে এবং হাসিনাকে ক্ষমতা টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে আসলে এখানে। এখানে আপনি শুরুতে অর্থনীতির প্রসঙ্গটাও বলেছেন। আসলে এই গণমাধ্যমগুলো
তারাই নিয়ন্ত্রণ করে যারা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তো অর্থনীতিকে কারা নিয়ন্ত্রণ করে? সবচেয়ে বড় দুর্নীতিবাজ যিনি বাংলাদেশে, তিনিই আসলে বাংলাদেশের অর্থনীতি এবং এখানে সিন্ডিকেট একটা বিজনেসের মধ্য দিয়ে। আজকে দেখুন আমরা বসুন্ধরা নিয়ে কথা বললে হচ্ছে বসুন্ধরা মিডিয়াগুলো সব লেগে যায়। তো বসুন্ধরা কি করেছে? জুলাইয়ে তাদের ভূমিকাটা কি ছিল? অথবা তারা যে ওইখানে মানুষের জায়গা জমিন দখল করে যা করেছে, এটা কি ইতিহাস জানে না? এটা কি সরকার জানে না? কিন্তু আসলে সরকার কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে? পারছে না। তো তার মানেই হচ্ছে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক সরকারের চেয়েও বাংলাদেশে একটা হিডেন শক্তি রয়েছে যারা বড় ভূমিকা পালন করে। তো আমি তো এখানে বসুন্ধরার নাম উল্লেখ করেছি। এই অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশের অর্থনীতিও যেমন সিন্ডিকেট একটা ওয়েতে নিয়ন্ত্রণ করে, আবার তারাই হচ্ছে তাদের এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মিডিয়া হাউস তৈরি করে এবং মিডিয়াগুলোর কাজে লাগায়। তো এখানে দেখা যাচ্ছে যারা হয়তো সৎভাবে অথবা স্বাধীনভাবে মিডিয়াগুলো পরিচালনা করতে চায়, তারা আসলে ওইভাবে এখানে টিকে থাকাটা তাদের জন্য দায় হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো এইজন্য এখানে সংস্কার অবশ্যই মিডিয়া নিয়ে তো আলহামদুলিল্লাহ কিছু কাজ হয়েছে। তো এটা খুব বেশি বড় পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না। বাট এখানে একটা বড় পরিবর্তন হওয়া দরকার মনে তো স্বাধীন ও বিকল্প মিডিয়া শক্তিশালী হয়ে উঠতে পারছে না কেন? এর কারণ কি আসলে? এটা তো আমি ইতিমধ্যে বলেছি। আসলে স্বাধীনগুলো যখন আপনার পিছনে ব্যাকআপ না থাকবে, আপনার যদি একটা অর্থনৈতিক শক্তি ব্যাকআপ না থাকে, আসলে যেমন আমি একটু মজার একটা বিষয় বলি। রিসেন্ট টাইমে আমার সাথে আমেরিকার কিছু ভাইদের সাথে কথা হয়েছিল। মানে বাংলাদেশী আরকি ওনারা। তো ওনারা বাংলাদেশে বিজনেসের বিভিন্ন ইস্যুতে ইনভেস্ট করতে চান। তো একটা পর্যায়ে আমি ওনাদেরকে প্রস্তাব দিলাম যে মিডিয়াতে ইনভেস্ট করে। তো এখন যারা বিজনেস পার্সপেক্টিভ তারা চিন্তা করে যে মিডিয়াতে যদি সাপোজ আমি ইনভেস্ট করি আমার ফিডব্যাকটা কখন আসবে? তো এই একই টাকাটা যদি অন্য জায়গায় ইনভেস্ট করে তাহলে সেখানে তার ফিডব্যাক তো এটা হচ্ছে যাদের বিজনেস পার্সপেক্টিভ তারা এইভাবে দেখেন। আর আদর্শিকভাবে কিছু বিষয় রয়েছে। আদর্শিক বিষয়গুলো হচ্ছে কেমন? যেমন ৭১ টিভি এতদিন হলো মানে একমুখী আওয়ামী লীগের বয়ান দাঁড় করিয়েছে। এখনো কারো না কারো বয়ান কিন্তু দাঁড় করাচ্ছে। তো এটা হলো যে ক্ষমতার পরিবর্তন অথবা হচ্ছে অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে তারা যেভাবে যখন যেভাবে চায় তারা তাদের সেই জিনিসগুলোকে আসলে নেন। তো এজন্য যাদের আসলে এই ব্যাকআপ গুলো কম তাদের টিকে থাকাটা একটু কঠিন হয়ে যায়, দায় হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু সোশ্যাল মিডিয়া সহ অনলাইন প্ল্যাটফর্মে বেশ কিছু মিডিয়া তৈরি হচ্ছে এবং এগুলো কিছু, কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে মেইনস্ট্রিম মিডিয়ার চেয়েও শক্তিশালী ভূমিকা রাখতে পারে এবং ফ্যাক্ট চেকিংটা এখন একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ানোটা এটা খুব ইজি একটা বিষয়। তো আমার কাছে মনে হয় যে ফ্যাক্ট চেকিং এবং অনলাইন মাল্টিমিডিয়ার এই জগৎটা আগামী দিনে একটা শক্তিশালী ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আপনি তো শব্দ জামাত ইসলামের জন্য দিয়েছে। আসলে জামাত ইসলামের জন্য আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে বলে আপনার মনে হয়? জামাতের জন্য তো অনেক চ্যালেঞ্জ। প্রথমত হচ্ছে জামাত যেহেতু ইসলামিক একটা দল, তারা ইসলামের যে ন্যায়ভিত্তিক শাসন সেটা তারা চায়, সেটা বলে। তো পৃথিবীতে আপনি যখন ইসলামের কথা বলবেন, তখন পুরো পৃথিবীর ইসলামফোবিক যে শক্তি, তাদেরকে কিন্তু আপনি চ্যালেঞ্জ করে বসেন। স্বাভাবিকভাবে। তো তাদেরকে চ্যালেঞ্জ করে বসলে তারা তো আর বসে থাকবে না। আর বাংলাদেশে দেখুন আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তো ইসলামের মৌলিক নীতিমালা তো হচ্ছে আপনাকে দুর্নীতির বিরুদ্ধে বলতেই হবে। তো এখন যখন আপনি এটা বলতে যাবেন, এই দুর্নীতি বিরোধী মানে দুর্নীতিগ্রস্ত পুরো শক্তিটা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি এখানে ন্যায় বিচারের কথা বলবেন, তো অবিচার যারা করে আমি একটু আগে বলেছি, আমাদের যারা বিচারকরা আছেন, তারা বিচারের আসনে বসে কি করেন আসলে? বিগত সময়গুলোতে তো আমরা দেখেছি। তো এখন যখন আপনি ন্যায় বিচারের প্রশ্নে কথা বলবেন, তখন তাদের তো এই রুটি অথবা তাদের যে হালুয়া, এটা তো বন্ধ হয়ে যাবে। তারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো আমি মনে করি এই জায়গাগুলো চ্যালেঞ্জ। তবে এখানে আপনাকে ২ টা বিষয় করতে হবে। একটা হচ্ছে যে মানে এই বয়ানগুলো তোলার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করতে হবে তাদের সংশোধনের একটা রাস্তাটা। যেমন আসামিকে গ্রেপ্তার করে আপনি কারাগারে কি লেখা থাকে? যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তার মানে একটা আমরা আলোর দিকে যেতে চাই। আমরা সকলে সংশোধন হতে চাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যুগেও কিন্তু এটা হয়েছে। তিনি যখন মানি আল্লাহর পক্ষ থেকে দিন প্রতিষ্ঠার কথা বলেছেন, তখন পুরো আইয়ামে জাহেলিয়াত আরব এসে সমাজটা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তো তিনি একটা পর্যায়ে তাদেরকে কনভিন্সড করেছেন। এরপরে হচ্ছে তাদেরকে ইসলামটাকে বুঝাতে সমর্থ হয়েছে এবং এটা যে প্রত্যেকের জন্য উপকার। যে ধরেন আজকে দুর্নীতি করতেছে, দুর্নীতি করে তো তার প্রতি আর স্বস্তি থাকে না। তো একজন যদি স্বাভাবিকভাবে এবং ভালোভাবে বিজনেস করার পরিবেশ পায়, তাহলে তার দুর্নীতি করার প্রয়োজন হবে কেন? তিনি যদি একজন বিচারক যদি তার এমনিতেই তার আয় ইনকাম অথবা সৎভাবে যদি তিনি ভালো একটা অর্থনীতি তার মানি প্রয়োজনটা পূরণ করতে পারেন, তাহলে অবিচার বা দুর্নীতি করা তার প্রয়োজন হবে কেন? তো এই জিনিসটা জামাতকে অবশ্যই মানুষের কাছে এস্টাবলিশ করতে হবে। আর ডিপ স্টেট সহ যে শক্তিটা আছে আপনি দেখেছেন যে গত নির্বাচনে খুব স্বাভাবিকভাবে আমরা জানতাম এবং সারা দেশে এত রব উড়েছে।
আপনি অতীত ইতিহাসে কোনোদিন দেখেন নাই যে লঞ্চে করে সবাই যাচ্ছে, সবাই হচ্ছে দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছে। ট্রেনে করে যাচ্ছে, ট্রেনের ছাদে যাচ্ছে, সবাই দাঁড়িপাল্লা স্লোগান জি। দিচ্ছে। তো এত একটা হাইপের পরেও দেখা যাচ্ছে ১২ তারিখ নির্বাচনের রেজাল্টটা কিন্তু ভিন্ন হয়ে গিয়েছে। তো এই শক্তিগুলোকে আইডেন্টিফাই করা এবং সেখানে জামাতকে একটা শক্তিশালী ভূমিকা অবশ্যই রাখতে হবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আচ্ছা, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ আরো ইতিবাচক কিভাবে করা যায়? তরুণরা একটা ভালো সংস্কৃতি চায়, একটা ভালো জি। পরিবেশ চায়। তারা ভালো পরিবেশ পেলে তাদের রাজনৈতিক আগ্রহটা বাড়বে। তো আমরা আলহামদুলিল্লাহ জুলাইয়ের পরে যেটা হচ্ছে ভয়ের সংস্কৃতিটা উঠে গেছে। এখন দেখুন যদি শিক্ষামন্ত্রীও শিক্ষার্থীদেরকে নিয়ে ট্রল করে, তার পাল্টা ট্রল বা কোনো কিছু কিন্তু শিক্ষার্থীরা ছাড় দিচ্ছে না। এবং আমরা রিসেন্ট টাইমে দেখেছেন যে শিক্ষামন্ত্রী তিনি কিছু ভালো কাজ করেছেন। আমিও যতটুকু খোঁজখবর জানি তিনি পাঠ্যপুস্তক, এরপর হচ্ছে সিলেবাস এটা নিয়ে বেশ ভালো কিছু উদ্যোগ গ্রহণ করছেন, কাজ করছেন। এবং উনার ২০০১ সাল থেকে ৫-৬ সাল ওই সময় উনি নকল বিরোধী একটা ক্যাম্পেইন করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। জি। তো ওই মনোভাবটা উনার এখনো আছে। কিন্তু উনার সমস্যাটা হচ্ছে উনি বর্তমান প্রজন্মের পালসটাকে ভালো করে বুঝতে পারছেন না। একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো এখানে যেটা দেখছেন যে আপনি একটা শিক্ষার্থী বলছে যে আমাদেরকে আজকে বৃষ্টির মধ্যে পানি মানে পরীক্ষা দিতে নিয়ে আসছে। তা আমার পক্ষ থেকে যদি ম্যানহোলের ১ বোতল পানি কেউ শিক্ষামন্ত্রী খাওয়াইতে পারতেন আমি খুশি হতাম। তো তার মানে হচ্ছে যিনি যত বড়ই হোক, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি বিরোধী দলের প্রধান হন, আপনি কোনো দলের প্রধান হন, আপনি রাষ্ট্রের যেই হন, আপনি যদি কোনো অন্যায় করেন, তাহলে এই প্রজন্ম সৎ সাহসিকতার সাথে সেটার প্রতিবাদ করাটা এই ভয়ের সংস্কৃতি থেকে আলহামদুলিল্লাহ এই প্রজন্ম বের হয়ে আসতে পেরেছে। তো এটা একটা আশার দিক। আর বাকি বিষয়গুলো যদি আমাদের রাজনীতিবিদরা একটা সুন্দর পরিবেশ দেয় যেখানে সংঘাত থাকবে না, এখানে বিদ্বেষের রাজনীতি থাকবে না, এখানে একজন একজনকে হেয় প্রতিপন্ন করার রাজনীতি থাকবে না। বরং রাজনীতিটা হবে একটা মানে মার্কেট প্লেস অফ ভ্যালুস। আপনি আপনার ভ্যালুসটাকে তুলে ধরবেন, মূল্যবোধকে তুলে ধরবেন। যার পছন্দ হবে সে গ্রহণ করবে, যার পছন্দ হবে না সে গ্রহণ করবে না। কিন্তু এটা নিয়ে কনফ্লিক্ট তৈরি করা, বিষোদাগার করা, এই রাজনীতিটা যত বেশি পরিবর্তন হবে, তরুণ প্রজন্ম তত বেশি আগ্রহী হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তারপরেও কয়েকটা প্রশ্ন জানতে চাই। খুবই সীমিতভাবে আমরা জানতে পারব। আচ্ছা, এখানে জুলাই শহীদ ও আহতদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে বলা হয়, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, তারা তো আসলে আমাদের আবেগের জায়গা। তাদের অবদানের কারণে তো এই বিজয়। তো একটাই সেটা হচ্ছে যে তারা যে মাঝে, মাঝে আশাহত হচ্ছেন যে আসলে কি পাবে, কি পাবে না। তো আমরা তাদের কাছে কমিটমেন্ট করতে চাই জুলাই পরবর্তী যে প্রজন্ম আমরা আছি, তারা আমরা নিজেরাও শহীদ হয়ে যাওয়ার হয়তো কথা ছিল। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তো তাদের কাছে আমরা এই কমিটমেন্ট দিতে চাই। আমরা আশাহত হব না এবং এই আশাটাকে আমরা জীবিত রাখবো। আজ হোক, কাল হোক, পরশু হোক, একদিন অবশ্যই তাদের এই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা রাখতে চাই। আগামী ১০ বছরে বাংলাদেশের জন্য আপনার কি স্বপ্ন আছে? বাংলাদেশ তো টাইম ফ্রেমের ১০ বছর না। ১০ বছরের জন্য প্ল্যানিং হইতে পারে Planning. যে আমরা আসলে কতটুকু অর্জন করব। তো আসলে স্বপ্নের জায়গাটা তো হচ্ছে যে এখানে একটা ইনসাফের বাংলাদেশ হবে, ন্যায়ের শাসন হবে। এখানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হবে। এরপরে হচ্ছে প্রত্যেকটা সেক্টর স্বাস্থ্যসেবা যেমন আমরা যদি চিন্তা করি যে এখানে গুরুত্বপূর্ণ আইনের একটা শাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, অর্থনীতির একটা সমৃদ্ধি। তো এই বিষয়গুলোকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে আমাদের স্বপ্নগুলো সাজাবো এবং হবে। আর সরকার এবং বাংলাদেশের বাস্তবতার আলোকে সেটা টাইম ফ্রেমিং করে আমরা আসলে অর্থনীতির মধ্যে ১০ বছরে কতটুকু লক্ষ্য অর্জন করব, স্বাস্থ্যসেবায় কতটুকু উন্নত করব, এই কাজটা প্ল্যানিং মধ্যে আসতে পারে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং অনেক তথ্যবহুল আলোচনা করার জন্য এবং খোলামেলা আলোচনার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ গৃহদেবের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।